আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রেজাউল বাপ্পি। আজকে ই-রিটার্নের উপর নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি মূলত শিক্ষকদের জন্য। যারা শিক্ষকতা পেশায় আছেন কিন্তু অনলাইনে ই-রিটার্ন সাবমিট করতে জানেন না বা কিভাবে রিটার্ন সাবমিট করবেন অনলাইনে তা এখনো আপনাদের কাছে পরিষ্কার না। তাদের জন্য আজকের ভিডিওটি মূলত। তো আশা করি আজকের ভিডিওটি আপনি যদি পুরোপুরি ভালোভাবে দেখেন তাহলে আপনাদের অনলাইনে রিটার্ন দেওয়ার যে ঝামেলা সেটা থেকে আশা করি মুক্তি পাবেন। চলুন কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমরা প্রথমেই গুগলে সার্চ করব ই-রিটার্ন লিখে। প্রথমে দেখেন ই-রিটার্নের ওয়েবসাইটে চলে আসছে। আমরা এটাতে প্রবেশ করি। এখান থেকে দেখেন এই যে ই-রিটার্ন লেখা মাঝখানে যে অপশনটি আছে ই-রিটার্ন, আমরা এটাতে ক্লিক করছি। ক্লিক করলেই দেখেন নতুন একটি উইন্ডো ওপেন হচ্ছে। এখানে বলা আছে আর ইউ রেজিস্টার্ড ইন ই-রিটার্ন সিস্টেম, অর্থাৎ আপনি যদি অনলাইনে রিটার্ন সাবমিট করতে চান এই ওয়েবসাইটের মাধ্যমে তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে আসতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করছি। যাদের রেজিস্ট্রেশন করা নেই তারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তারা চাইলে আমার আগের একটি ভিডিও আছে এই রেজিস্ট্রেশন করা নিয়ে, তারা সেটি দেখে আসতে পারেন। এটি হচ্ছে লগ ইন পেজ। আমরা এখান থেকে লগ ইন করবো। এইখানে 3 নাম্বার বসাবেন আর এখানে আপনি পাসওয়ার্ডটি দিবেন। রেজিস্ট্রেশন করে আসলে আপনি আপনার মতো করে পাসওয়ার্ড সেট করে আসবেন আপনার টিনের এগেইনস্টে, সেই পাসওয়ার্ড আপনি এখানে দিবেন। তারপর এখানে একটি ক্যাপচা কোড আছে দেখেন, এই ক্যাপচা কোডটি আমরা এখানে বসাচ্ছি। তারপর আমরা সাইন ইনে ক্লিক করছি। হ্যাঁ, আমার সাইন ইন হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে লেফট প্যানেল থেকে রেগুলার ই-রিটার্ন এটাতে যাব। অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন স্কিম সেলফ, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, ইনকাম ইয়ার গত বছর জুলাই থেকে এবছর জুন পর্যন্ত। এগুলো আপনার কোনো কিছু করা লাগবে না। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট, ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম নো, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ আপনি গত বছরের যে ইনকাম করেছেন সেটা কি আপনার ট্যাক্সেবল ইনকাম কিনা, যদি থাকে তাহলে ইয়েস দিবেন। দিয়ে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আপনি শিক্ষকতা পেশায় চাকরি করছেন কোনো স্কুলে বা কলেজে, তাই আপনি দিবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এছাড়াও যদি এর বাইরে যদি আপনার কোনো ইনকাম থেকে থাকে, ইনকাম ফ্রম ব্র্যান্ড, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, তাহলে সেগুলো আপনি দিবেন আর কি। আর যদি না থাকে তাহলে দরকার নেই, আমরা শুধু দিচ্ছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তারপর আমি কন্টিনিউ ক্লিক করছি। পরের পেজে চলে আসলাম। এখানে দেখেন কি আছে, লোকেশন অফ মেইন সোর্স ইনকাম। হ্যাঁ, আপনি আপনার স্কুল বা কলেজ যে প্রতিষ্ঠানটি যে এরিয়াতে আছে সেই এরিয়া অবস্থানটা কোথায় সেটা আপনি এখানে দিবেন। যেমন ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন, চিটাং সিটি কর্পোরেশন বা অন্য যে কোনো সিটি কর্পোরেশন বা যেখানে আছে সেটা আপনি এখানে মেনশন করে দেবেন। আমি দিয়ে দিলাম এটা। ট্যাক্স রিবেট যদি আপনার প্রয়োজন হয় ট্যাক্স রিবেট তাহলে সেটা আপনি দিবেন, না হলে দরকার নেই। আমি দিয়ে দিলাম ইয়েস। তারপর এখানে দেখেন কিছু জিনিস আছে, আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, আপনার 50 লক্ষের বেশি সম্পদ থাকলে সেটা আপনি মেনশন করবেন, এখানে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। নিজস্ব গাড়ি থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। এগুলো আপনি আপনার যা যা আছে সেটার উপর ডিপেন্ড করছে। আমি এগুলা নো দিয়ে গেলাম। তারপর সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করছি। আমরা পরের পেজে চলে আসলাম। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আমাদের চাকরি থেকে যে ইনকামটা হচ্ছে সেটা আমরা এখন এখানে দিব। কি কি আছে দেখেন, এমপ্লয়ি টাইপ, এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে সরকারিটা দিবেন, আর যদি বেসরকারি চাকরি করেন তাহলে বেসরকারি দিবেন, প্রাইভেট বা আদার দেন ওর গভর্নমেন্ট পে স্কেল, আমি এটা দিলাম। নেম অফ দ্য এমপ্লয়ার, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে জব করছেন সেই প্রতিষ্ঠানের নামটি আপনি এখানে দিবেন। আমি দিলাম এখানে আইডিয়াল স্কুল কলেজ। এটা জাস্ট আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা করে রেখেছি ডেমো হিসেবে, সেটাই যাতে আমার ভিডিওটি করতে বা বোঝাতে তাড়াতাড়ি হয়, সহজ হয় আর কি। তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে দিবেন। তারপর হচ্ছে ডেজিগনেশন, অর্থাৎ আপনি সেখানে কোন পজিশনে আছেন সেটা আপনি এখানে দিবেন। আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার বা সিনিয়র টিচার বা
প্রিন্সিপাল যে পজিশনে আছে সেই পজিশনটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমি এখানে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর হচ্ছে দেখেন এখানে কিছু স্যালারি ব্রেকডাউন আছে। বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেনিয়েন্স অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস। আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠান থেকে গত 1 বছরের যে স্যালারিটা পেয়েছেন সেই স্যালারি একটা স্টেটমেন্ট নিবেন। আপনার গত 1 বছরের স্টেটমেন্ট আপনি চেয়ে নিবেন প্রতিষ্ঠান থেকে। সেখানে কিন্তু এই স্যালারি ব্রেকডাউনটা বলা থাকবে। আপনি বেসিক স্যালারি বাবদ কত টাকা পেয়েছেন, হাউস রেন্ট বাবদ কত টাকা পেয়েছেন, মেডিকেল অ্যালাউন্স বাবদ কত টাকা পেয়েছেন, এসব কিছু লেখা থাকবে। আপনি সেই স্টেটমেন্ট দেখে দেখে এখানে বসিয়ে দিবেন যে বেসিক স্যালারি 1 বছরে টোটাল এত টাকা, হাউস রেন্ট 1 বছরে টোটাল এত টাকা, মেডিকেল অ্যালাউন্স 1 বছরে এত টাকা। আর যদি আপনার প্রতিষ্ঠানে ওরকম কোনো রুলস রেগুলেশন না থাকে বা কোনো স্টেটমেন্ট না থাকে, তাহলে আপনি টোটাল আপনার যত টাকা স্যালারি পেয়েছেন বোনাস সহ বা বোনাস ছাড়া সেটা আপনি এখানে যোগ করে একবারে বসিয়ে দিবেন। 12 দিয়ে গুণ করে বসিয়ে দিবেন আর কি। 1 মাসের স্যালারি যেটা আছে সেটাকে 12 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিবেন। আর বোনাস যে 2টা ঈদের বোনাস আছে বা 3টা বোনাস, সেই বোনাসের টাকাটা যোগ করে এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম 40,000 টাকা। তারপর অনেক টিচার আছে যারা প্রাইভেট টিউটরিং করে, টিউশনি করে। তো সেখান থেকে ওনাদের কিন্তু ভালো একটা আয় আয় হয়। তো সেই টাকাটাও যেহেতু আপনার ইনকাম, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে আদার্সে বসিয়ে দিলাম প্রাইভেট টিউটরিং দিয়ে আমি এখানে দিলাম। আপনি মাসে ধরেন 15,000-20,000 টাকা ইনকাম করেন, তাহলে 12 মাসে কত টাকা আসে ওই হিসাব করে আপনি এখানে বসিয়ে দেন। আমি এখানে দিলাম 2 লক্ষ টাকা। এটা জাস্ট আনুমানিক একটা অ্যামাউন্ট আমি এখানে বসিয়ে দিলাম। আপনি আপনারটা এখানে বসিয়ে দেবেন। সো আমার ইনকামের যে ঘরগুলো আছে সেগুলো আমি ফিল আপ করে ফেলছি। তারপর এখানে থেকে নন ক্যাশ বেনিফিট, যদি আপনার প্রতিষ্ঠানে নন ক্যাশ বেনিফিট আদার্স কোনো কিছু বেনিফিট থাকে সেটা আপনি এখানে দিবেন, না থাকলে দরকার নেই। আমরা 7 কন্টিনিউ দিচ্ছি। রিবেট, অর্থাৎ আপনি যে ইনকামটা করেছেন তার উপর যে একটা ট্যাক্স আসবে সেই ট্যাক্সের উপর সরকার কিছু ছাড় দেয়। রিবেটের ঘরে চলে আসলাম। এটা হচ্ছে আপনার ইনকামের উপর যে ট্যাক্সটি আসবে সেই ট্যাক্সের উপর সরকার কিছু ছাড় দেয় যদি আপনি এই কিছু ক্যাটাগরিতে যদি আপনি ইনভেস্ট করে থাকেন। আর যদি না করে থাকেন তাহলে আপনি সেই ছাড়টি পাবেন না। এখন দেখি কি কি আছে এখানে। লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, সঞ্চয়পত্র, ইনভেস্ট সার্টিফিকেট, লিস্টেড স্টক অ্যান্ড শেয়ার, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। যদি এগুলো থেকে থাকে তাহলে আপনি দিবেন, না থাকলে দরকার নেই। ধরুন আমি ধরে নিলাম যে আপনার ডিপিএস আছে। আমরা সবাই মোটামুটি ডিপিএস করে থাকি ব্যাংকে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আমরা ডিপিএস করে থাকি। আমি এখানে দিয়ে দিলাম একটা ডিপিএস আছে। কোন ব্যাংকে আছে ধরেন আপনি ব্র্যাক ব্যাংকে দিলেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনার যে ডিপিএস এর অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ডিপিএস এমন ধরেন আপনি 5,000 টাকা ডিপিএস করেছেন, তাহলে 12 মাসে 5 বরং 60,000 টাকা আসবে। আপনি এখানে 60,000 টাকা বসিয়ে দিবেন। সো আপনি 60,000 টাকা ইনভেস্ট করলেন, এটার উপর আপনি একটা রিবেট পাবেন ট্যাক্সের উপর। আচ্ছা, আর যদি আদার্স আপনার আরো কিছু থেকে থাকে সেটা আপনি এখানে দিবেন। সো আমরা সেভিং কন্টিনিউ দিচ্ছি। এক্সপেন্স, এখন হচ্ছে এটা হচ্ছে আপনি গত 1 বছর আপনি যে টাকাটা খরচ করেছেন সেই টাকাটা এখানে বসাবেন। যেমন আমি এখানে দিলাম এক্সপেন্স ফর ফুড, ক্লদিং অ্যান্ড আদার এসেনশিয়ালস। আপনার খাবার বাবদ, কাপড় চোপড় কেনা বাবদ বা আদার্স অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো বাবদ আপনি বছরে 1,80,000 টাকা খরচ করেছেন, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর অটো এন্ড ট্রান্সপোর্টেশন, এগুলো ভেঙে ভেঙেও দিতে পারেন, আপনি চাইলে একবারও দিতে পারেন। আপনি চাইলে একবারে টোটাল অ্যামাউন্টটা এখানে বসে দিতে পারেন। আবার আপনি চাইলে এগুলো ভেঙে ভেঙেও দিতে পারেন। যেমন এখানে আমি অটো এন্ড ট্রান্সপোর্টেশন আমি কিছু দিইনি। যেমন ড্রাইভার স্যালারি, যদি গাড়ি থেকে থাকে আপনার ড্রাইভার স্যালারি লাগবে, ফুয়েল বা মেইনটেন্যান্স কস্ট লাগবে, সেটা আপনি এখানে দিবেন, না থাকলে দরকার নেই। দেন হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি, এখানে দেখেন ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, ইন্টারনেট বিল, টিভি চ্যানেল অ্যান্ড দ্য সাবস্ক্রিপশন, এগুলো আদার্স বাবদ আপনি এখানে দিয়ে দিলেন। আমি এখানে কিছু টাকা বসিয়ে দিচ্ছি, আপনি আপনাদের মতো করে এখানে বসিয়ে দেবেন। দেন ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল যদি থেকে থাকে, প্রতিটি দেখা যায় আপনার ঈদের সময় 2 ঈদে আপনারা খরচ করে থাকেন, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এটাকে এখানে বসাই নাই, আমি পুরো টাকাটাই এখানে যোগ করে এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। দেন ট্যাক্স, চার্জ এটসেট্রা পেড ডিউরিং 1 জুলাই 2024 টু 30 জুন। আচ্ছা, যদি আপনাদের কোনো ট্যাক্স থাকে, চার্জ থাকে, হ্যাঁ, সেগুলো যদি কেটে থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন ধরেন যে আপনার স্যালারিটা এমন যে প্রতি মাসে আপনার প্রতিষ্ঠান থেকে ট্যাক্স কাটে, যদি সেটা ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার প্রতি মাসে আপনার প্রতিষ্ঠানে কিন্তু আপনার একটা অ্যাডভান্স ট্যাক্স কেটে নেবে।
তাই ওই টাকাটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন যে আপনার প্রতি মাসে কত টাকা করে কাটছে। ধরেন আপনার প্রতি মাসে 420 টাকা বা 500 টাকা করে আপনার ট্যাক্স কাটছে। তাহলে 12 মাসে কাটছে। তা 12 মাসে কাটলে আপনার টোটাল যে টাকাটা হয় 5,000 টাকা বা 6,000 টাকা যে টাকাটা হয়, ওই টাকাটা আপনি এখানে বসিয়ে দিবেন। যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স এন্ড অ্যাডভান্স ট্যাক্স। আপনি টাকাটা দিয়েছেন। তো এই টাকাটা আপনি এখানে বসিয়ে দিবেন। ধরেন আমি এখানে 5,000 টাকা বসিয়ে দিলাম। এখানে আমি 5,000 টাকা বসিয়ে দিলাম। তাহলে আমার এখানে খরচ কত হলো? দেখেন, আমার খরচ চলে আসলো টোটাল অ্যামাউন্ট এই সবগুলো যোগ করে আমার খরচ হলো 2,22,000 টাকা। আচ্ছা, তারপর আমি সেভ এন্ড কন্টিনিউ দিই। আচ্ছা, আমরা চলে আসলাম এসএন লায়াবিলিটিস। দেখেন, এখানে হচ্ছে আপনার টোটাল যত অ্যাসেট আছে আপনার ডিপিএস, ব্যাংক ব্যালেন্স, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্ত কিছু কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। হুম? আর আপনি যদি গত বছর রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই যে ইম্পোর্ট এন্ড অটো ফিল দিলে কিন্তু আপনার সমস্ত তথ্য এখানে চলে আসবে। মানে গত বছর যদি করে থাকেন তাহলে গত বছর আপনার যা সম্পদ ছিল সব এখানে চলে আসবে, লিস্টেড হয়ে যাবে। যেমন আমি করেছিলাম গত বছর, আমি অটো ফিল দিয়েছি, আমার অটো ফিলের মধ্যে এগুলো সব অটোমেটিক চলে আসছে। এরপর আপনার গত বছরের মধ্যে যা সম্পদ বাড়ছে বা কমছে সেটা আপনি এখানে এড করে দিবেন বা মাইনাস করে দিবেন আগের বছরের সাথে। তো আমরা দেখি এখানে কি কি আছে আমাদের। ধরেন আপনার বিজনেস ক্যাপিটাল যদি থাকে সেটা আপনি দিবেন, যদি কোনো বিজনেস করে থাকেন, বা নন এগ্রিকালচার প্রপার্টি যদি থাকে। নন এগ্রিকালচার প্রপার্টি কি কি আছে দেখেন, আপনার অকৃষি জমি থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে। হুম, এগুলো হচ্ছে আপনার নন এগ্রিকালচার প্রপার্টি। সো আমি এখানে একটা নন এগ্রিকালচার প্রপার্টি দেখাইলাম যে আপনার জমি আছে, ল্যান্ড আছে, কোথায় আছে, লোকেশন সব বলে দিবেন যে ঢাকার কোন জায়গায়। আমি এখানে দিলাম ল্যান্ড ঢাকা। আচ্ছা, আপনি এখানে আরো স্পেসিফিকলি আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দিতে পারেন। তারপর টাইপ অফ অ্যাকুইজিশন, আপনি এটা কি করেছেন, কিনেছেন, পারচেজ করেছেন, বা আপনি যদি সেটা ইনহেরিট করে থাকেন উত্তরাধিকার সূত্রে পেতে পারেন, বা কেউ কেউ আপনাকে গিফট করেছে, স্বামী হাজব্যান্ড ওয়াইফকে গিফট করতে পারে, সেটা আপনি এখানে মেনশন করতে পারেন। এরিয়া অফ দ্য প্রপার্টি, কতটুকু কিনেছেন আপনি, আমি এখানে 4 দিলাম, 4 ডিসিমেল, 4 শতক। তারপর হচ্ছে ভ্যালু এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, অর্থাৎ আপনি যখন কিনেছিলেন তখন এটা ভ্যালু কত ছিল, এই জমিটার মূল্য কত ছিল। আমি দিলাম এখানে 20 লক্ষ টাকা। আর ভ্যালু অফ দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ ওই বছর শেষে এটা মূল্য কত। তো অনেক সময় হয় কি যে জমির দাম তো আপনি না বিক্রি করলে বুঝবেন কিভাবে যে জমির দাম কত আছে। তাই আপনি যেটা কিনেছিলেন সেই দামটা এখানে বসিয়ে দিবেন। অর্থাৎ মূল্যটা অজানা, মূল্যটা আসলে অজানা। তারপর আমরা এখানে চলে আসি, এগ্রিকালচার প্রপার্টি যদি আপনার থাকে সেটা আপনি এখানে দিবেন, বা ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, এফডিআর যদি থাকে সেটা দিবেন, না থাকলে দরকার নেই। যেমন ডিপিএস আছে আমার, আমি তাই ডিপিএস দেখালাম একটা, যে কোথায় আছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন ডিপিএস। তারপর হচ্ছে নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকের ডিপিএসটি আছে সেই ব্যাংকের নাম দিবেন, সেই ডিপিএস এর অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, এবং ব্যালেন্স অ্যামাউন্ট কত, সেই ডিপিএস এ কত টাকা ব্যালেন্স আছে এই মুহূর্তে। অর্থাৎ গত বছর জুন থেকে এই বছর জুলাই পর্যন্ত টোটাল কত টাকা ব্যালেন্স আছে, ওই ব্যালেন্স অ্যামাউন্টটা আপনি এখানে দিবেন। কারণ আপনি গত বছর খুলেছিলেন জুলাইতে, এই বছর জুন পর্যন্ত আপনার 60,000 টাকা জমা হয়েছে, সো আপনি এখানে দিবেন 60,000 টাকা। আচ্ছা, তারপর যদি আপনার নিজস্ব কোনো মোটর গাড়ি থেকে থাকে সেটা আপনি এখানে দিবেন, যদি থাকে আপনি দিবেন, না থাকলে দরকার নেই। তারপর দেখেন গোল্ড, ডায়মন্ড, জেমস এন্ড আদার আইটেমস যদি থাকে আপনার সেটা আপনি এখানে দিবেন। যেমন গোল্ড আছে এখানে, আমি উল্লেখ করলাম গোল্ড পারচেস করছি 2 ভরি, 2 ভরির দাম 2,40,000 টাকা। হ্যাঁ, যখন কিনেছিল তখন তার দাম ছিল 2,40,000 টাকা, অর্থাৎ 1,20,000 টাকা করে ভরি ছিল, ওই হিসেবে এটা কেনা হয়েছে। তারপর হচ্ছে ফার্নিচার, যদি ফার্নিচার কোনো আইটেম থেকে থাকে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ফার্নিচার আছে কয়টা, 4টা আইটেম আছে, কিভাবে কি উনি পেয়েছে, গিফট পেয়েছে উনি ফার্নিচার। তাহলে এটা প্রাইস তো জানা না, যেহেতু গিফট করছে উনি মূল্য অজানা, এই জন্য আমি এখানে 0 দিয়েছি আসলে। আচ্ছা, আপনি মূল্য জেনে থাকেন বা আপনি কিনে থাকেন সেটা আপনি এখানে ভ্যালু বসিয়ে দেবেন। আচ্ছা, তারপর এখানে কি আছে, আদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু দরকার নেই, ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস দরকার নেই। আচ্ছা, যদি থাকে আপনি দিবেন, না থাকলে দরকার নেই। লায়াবিলিটিস, অর্থাৎ আপনার যদি কোনো লোন থেকে থাকে, আপনি কারো কাছ থেকে লোন নিয়েছেন বা কোনো ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন, যে বোরিং ফ্রম ব্যাংক অথবা আনসিকিউরড লোন আপনি এখানে উল্লেখ করে দেবেন। আমার কোনো লোন নেই তাই এটা আমি দিচ্ছি না। তারপর অ্যানুয়াল লিভিং এখানে দেখাচ্ছে, এটা অটোমেটিক চলে আসছে আগের পেজ থেকে। লস এন্ড ডিডাকশন, কোনো বিজনেস করলে সেখানে লস থাকতে পারে, ডিডাকশন থাকতে পারে, দরকার নেই। গিফট ডোনেশন, আপনি কাউকে কোনো গিফট করেছেন, ডোনেশন দিয়েছেন, সেটা আপনি এখানে দিবেন, দরকার নেই। সোর্স অফ ফান্ড, তাহলে আমার সোর্স অফ ফান্ড কত দেখালো, 4,25,000 টাকা। আর ট্যাক্স এক্সামটেড ইনকাম কত দেখালো, 2,12,660 টাকা। এই টাকাটা কোথেকে আসছে,
আমরা একটু চলেন একটু দেখে আসি। এটা আসলে দেখতে হবে ইনকামের পেজ থেকে। এটা আমি একটু সেভ করি। আমরা ইনকাম পেজটাতে চলে আসলাম আবার। আমরা একটু হিসাবটা একটু বুঝে নিই আসলে। এখান থেকে দেখেন এই যে এমপ্লয়মেন্ট সামারি এটাতে আসবেন। এমপ্লয়মেন্ট সামারিতে কি আছে দেখেন, এই যে আমি যে ইনকামগুলো দিয়েছিলাম বেসিক, হাউস রেন্ট, মেডিকেল এই সবগুলো যোগ করে আমার কত টাকা আসছে, ফেস্টিভ্যাল বোনাস, প্রাইভেট টিউটরিং সব মিলে আছে 6,38,000 টাকা। এটা হচ্ছে আমার রেগুলার ইনকাম, টোটাল ইনকাম। এখান থেকে দেখেন এই 6,38,000 টাকা থেকে আমাকে 2,12,660 টাকা ট্যাক্স এক্সামটেড ইনকাম দেখাইছে। মানে এই টাকাটার উপর ট্যাক্স আসবে না। এই টাকা থেকে এই টাকাটা বাদ দিবে, বাদ দিয়ে যে টাকাটা আসবে ওই টাকার উপর ট্যাক্স আসবে। এই দেখেন এই টাকাটা কিভাবে আসছে, এটা অটোমেটিক সফটওয়্যার হিসাব করে নিয়েছে আর কি। আপনার এই টাকাটাকে তারা 3 দিয়ে ভাগ করেছে, ভাগ করে যে অ্যামাউন্টটা আসছে ওই আমরা এখানে বসে গেছে দেখেন। সো এটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম, আর এটা হচ্ছে ট্যাক্স এক্সেন্টেড ইনকাম। এই অ্যামাউন্টটা কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে এখানে দেখেন, এই দেখেন ইনকাম ফ্রম শোন ইন দ্য রিটার্ন 4,25,000 টাকা দেখাচ্ছে, আর ট্যাক্স এক্সেন্টেড ইনকাম দেখাচ্ছে 2,12,000 টাকা। আচ্ছা, তারপর এখানে দেখেন আদার রিসিপ্ট, যদি আপনি কারো কাছ থেকে কোনো টাকা পেয়ে থাকেন, স্বামীর কাছ থেকে স্ত্রী বা স্ত্রীর কাছ থেকে স্বামী, তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিবেন আর কি। বা কেউ যদি আপনাকে গিফট করে থাকে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ গত বছর আপনার টোটাল নেট ওয়েলথ কত ছিল, এটা কিন্তু আপনি আপনার গত যখন রিটার্ন জমা দিয়েছেন সেই রিটার্নিং একনলেজমেন্ট বা সার্টিফিকেট কিন্তু সেটা বলা আছে যে আপনার এত টাকা টোটাল নেট ওয়েলথ, সেটা আপনি দেখে নেবেন গত বছরের স্টেটমেন্ট থেকে বা গত বছর সার্টিফিকেট থেকে, সেটা দেখে এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম, গত বছরটা ছিল 18,79,000 টাকা। আচ্ছা, এখন দেখেন এখানে টোটালটার আপনি এখানে যা যা বসাইছেন সব কিছুর একটা সামারি এখানে চলে আসছে। এই সামারিটাতে এখানে দেখেন এই যে ডিফারেন্ট যে পোর্শনটুকু আছে এটার অবশ্যই ভ্যালু জিরো হইতে হবে। জিরো না হলে বুঝবেন যে আপনার এখানে হিসাব মিলা নাই, আপনার কোথাও কম বেশি আছে। যদি প্লাস প্লাস ভ্যালু থাকে এখানে, তাহলে মনে করবেন যে আপনার এখানে অ্যাসেট বেশি আছে, ইনকাম ইনকাম আছে, কিন্তু আপনি সেই ইনকামের টাকাটা এখানে দেখান নাই, অ্যাসেটে দেখান নাই, এই জন্য আপনার এখানে প্লাস আসছে। আর যদি মাইনাস থাকে তাহলে দেখবেন যে আপনার ইনকাম কম আছে কিন্তু আপনার খরচ বেশি দেখাইছেন বা আপনার অ্যাসেট বেশি দেখাইছেন আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মাইনাস চলে আসবে। তো দুটারই কিন্তু আপনার সামঞ্জস্য হওয়া লাগবে। ইনকামের সাথে আপনার খরচ, অ্যাসেট সবগুলোর একটি সামঞ্জস্য থাকা লাগবে, নাহলে কিন্তু আপনার এখানে ডিফারেন্সে জিরো আসবে না। এখানে আমরা দেখি আমাদের এখানে হিসাবটা কিভাবে হয়েছে, একটু দেখি। দেখেন সোর্স অফ ফান্ড, সোর্স অফ ফান্ড কত দেখাচ্ছে 6,38,000 টাকা, অর্থাৎ আমার টোটাল ইনকামটা দেখাচ্ছে। আমরা মাত্র দিকে আসছিলাম, আমার টোটাল ওই যে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, ফেস্টিভ্যাল বোনাস, বেসিক স্যালারি সব যোগ করলে কত টাকা হয়, টিউশন ফি সব যোগ করে আমার টোটাল আসলো 6,38,000 টাকা। এটি হচ্ছে আমার টোটাল ফান্ড অফ আউটফ্লো গত এক বছরে। আচ্ছা, তারপর এখানে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, অর্থাৎ আপনি গত বছর টোটাল কত টাকা খরচ করেছেন, এটা আমরা এখানে দেখে আসছিলাম। এই যে এক্সপেন্ডিচারে দেখেন, এই এক্সপেন্ডিচারে কত টাকা খরচ আছে টোটাল 2,17,000 টাকা। এই টাকাটা কিন্তু আমার এখানে চলে আসছে দেখেন, এই 2,17,000 টাকা খরচ করছেন। আপনার টোটাল ইনকাম করেছেন 6,38,000 টাকা, খরচ করেছেন 2,17,000 টাকা। তাহলে এই ইনকাম থেকে এটা বাদ দিলে থাকে কত, 4,21,000 টাকা। এটা হচ্ছে আপনার চেঞ্জ ইন নেট ওয়েলথ, অর্থাৎ আপনার গত এক বছরে এই টাকাটার সম্পদ পরিবর্তন হয়েছে। ইনকাম করছেন এই টাকা, খরচ করছেন এই টাকা, বাকি থাকে 4,21,000 টাকা। এই টাকাটা কিন্তু আপনার এই নেট ওয়েলথের সাথে যোগ হবে, গত বছর সম্পদের সাথে এই টাকাটা যোগ হবে। এখন দেখেন এই যে 4,21,000 টাকা, আর নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এই যে এই টাকাটা 18,79,000 টাকা চলে আসছে এখানে। এটার সাথে এই যে 4,21,000 যোগ করলে কত হয়, 23 লক্ষ টাকা। এই টাকাটা হচ্ছে আপনার এখন বর্তমান নেট ওয়েলথ, অর্থাৎ আপনার এখন মোট 23 লক্ষ টাকার সম্পদ আছে। আপনার ক্যাশ, সম্পদ সবকিছু মিলিয়ে এখন আপনার নেট ওয়েলথ কত টাকা, 23 লক্ষ টাকা। এটা হচ্ছে গ্রস ওয়েলথ। যেহেতু আপনার কোনো নাই, লাইবিলিটিস নাই, সো এটা আপনার গ্রস ওয়েলথ। যদি লাইবিলিটিস থাকতো তাহলে আপনার এখানে লাইবিলিটিসের অঙ্কটা বসে যেত। ধরুন যে আপনার এখানে 2 লক্ষ টাকা ঋণ আছে বা ব্যাংক লোন আছে, তাহলে 2 লক্ষ টাকা বাদ হইতো, তাহলে আপনার কত হতো, 23 লাখ থেকে 2 লক্ষ বাদ গেলে 21 লক্ষ টাকা আপনার টোটাল নেট ওয়েলথ থাকতো। আচ্ছা, তাহলে আমার হিসাব মিলে গেছে। তারপর আমরা 7 কন্টিনিউ করি। আচ্ছা, আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে চলে আসলাম। এখানে দেখেন কি আছে, টোটাল ইনকাম দেখাচ্ছে 4,25,000 টাকা, আর ট্যাক্স এক্সেন্টেড ইনকাম দেখাচ্ছে 2,12,660 টাকা। এটা আমরা একটু আগে দেখে আসছি। তারপর এখানে কি আসছে দেখেন, গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, অর্থাৎ ট্যাক্স রিবেট পাওয়ার আগে আপনার টোটাল ট্যাক্স কত টাকা আসছে। আপনার ট্যাক্স আসছে কত টাকা দেখেন, 1,267 টাকা ট্যাক্স আসছে টোটাল। আচ্ছা, আর ট্যাক্স রিবেট কত টাকা পাইছেন, আপনি যদি ইনভেস্ট করছেন 60,000 টাকা, ওইটার উপর আপনাকে দেখেন 9,000 টাকা ট্যাক্স রিবেট দিয়েছে আপনাকে।
সো আপনার ট্যাক্সই আসে 1267 টাকা, আর আপনি রিবেট পেয়ে গেছেন 9000 টাকা। আচ্ছা, তাহলে তো আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না বেসিক্যালি, তাই না? সো নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট। তারপরে দেখেন এখানে মিনিমাম ট্যাক্স কত, আর আমরা জানি যে মিনিমাম ট্যাক্স হচ্ছে 5000 টাকা। হ্যাঁ, আপনার 500 টাকা আসুক, 1000 টাকা আসুক, যদি 5000 টাকা নিচে হয় সেটা কিন্তু মিনিমাম ট্যাক্স 5000 টাকা গণ্য হবে, আপনাকে 5 টাকা সরকারকে দিতে হবে। আচ্ছা, সো আমার মিনিমাম ট্যাক্স হচ্ছে 5000 টাকা। এনি আদার অ্যামাউন্ট নাই, তো টোটাল অ্যামাউন্ট পেয়েবল আমাকে 5000 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, এখন দেখেন আপনি যদি ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে যান, অর্থাৎ আপনার ট্যাক্স এপ্লিকেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম 5000 টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দিতেই হবে। এটা আপনি রিবেট পান বা না পান, যদি 5000 টাকার উপর ট্যাক্স থাকে সেক্ষেত্রে আপনার রিবেটটা ক্যালকুলেশন হবে। যদি আপনার 10,000 টাকার ট্যাক্স হয় সেক্ষেত্রে যদি আপনি 5000 টাকা রিবেট পান তাহলে কিন্তু আপনার 5 টাকা মাইনাস হয়ে যাবে, বাকি 5000 টাকা আপনাকে দিতে হবে। এখন আপনার ট্যাক্সই আসছে 1200 টাকা, সো আপনাকে মিনিমাম তো 5000 টাকা ট্যাক্স দেওয়া লাগবেই, আপনার ট্যাক্স রিবেটটা কোনো কাজে আসবে না। এখন দেখেন সোর্স ট্যাক্স, যদি আপনার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে মাসে কোনো ট্যাক্স কেটে থাকে তো সেটা আপনি উল্লেখ করে দিবেন, আর যদি না কেটে থাকে তাহলে আপনাকে এখন ট্যাক্স পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। আচ্ছা, দেখেন সোর্স ট্যাক্স কত আসছে, 5000 টাকা আসছে, আমার 5 টাকা পেমেন্ট করতে হবে। সো আমি এখানে চলে আসি, দেখেন আমি এইখানে দেখেন একটা জিনিস দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমার এখানে দেখেন ট্যাক্স পেমেন্ট জিরো দেখাচ্ছে, অর্থাৎ কোনো পেমেন্ট করতে হবে না। কারণ কি, আমি এখানে দেখাই দিচ্ছি যে আমি অলরেডি ট্যাক্স পেমেন্ট করে ফেলছি। অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যদি প্রতি মাসে মাসে ট্যাক্স কেটে থাকে তার এগেইনস্টে আপনি একটি চালানের কপি পাবেন। ওই প্রতিষ্ঠান আপনাকে একটা চালান কপি দিবে যে আমি তোমার যে টাকাটা গভর্নমেন্টকে ট্যাক্স পে করছি তার এগেইনস্টে একটা চালান আছে, সেই চালান কপিটা আপনি চেয়ে নেবেন আপনার প্রতিষ্ঠান থেকে, সেইটা আপনাকে এখানে আপডেট করে নিতে হবে। এই যে এখানে দেখেন, ইফ ইউ হ্যাভ পেড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য 2025 to 2026 assessment year and need to update your payment status, please update your payment status now. সো এটা আপনাকে আপডেট করতে হবে, নাহলে কিন্তু আপনাকে আবার এখানে টাকাটা দিতে বলবে। আপনি তো অলরেডি টাকা দিয়ে ফেলছেন আগেই অ্যাডভান্স ট্যাক্স হিসেবে প্রতি মাসে মাসে। সো আপনি এখানে যে আপডেট করবেন, যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে যাবেন, এখান থেকে ক্লেম সোর্স ট্যাক্সে আসবেন, এখান থেকে দেখেন এই যে স্যালারি আদার্স এটাতে আসবেন। এইখানে এসে আপনাকে আপনি যে চালানটা পেয়েছেন আপনার প্রতিষ্ঠান থেকে সেটা আপনি এখানে বসাবেন। কি বসাবেন, ডিপোজিটিং অথরিটি পারসন, এখানে আপনি আপনার এমপ্লয়ের নামটা দিবেন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল নামটা দিবেন, রেফারেন্স দরকার নাই, চালান নাম্বারটা আপনি বসিয়ে দিবেন এখানে। আপনি ওই যে চালানের কপিটা আছে সেটা দেখে নেবেন, নাম্বারটা এখানে, চালান নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আপনি। তারপর হচ্ছে চালান সার্টিফিকেট অ্যামাউন্ট কত টাকা ওই চালানে আছে, এরকম আপনি প্রতি মাসে মাসে যদি কাটে তাহলে 12টা চালান পাবেন। তো 12 এখানে টোটাল 12 বার ফিল আপ করতে হবে, ফিল আপ করে এখানে অ্যাড দিতে হবে, সেভ দিতে হবে। সেভ দিলেই আপনার এখানে দেখেন পড়ে যাবে। আমি এটা আপনাদের বোঝার সুবিধাতে একটা বসিয়ে রাখছি, দেখেন এই যে আমি এখানে দিয়েছি চালান নাম্বার দিয়েছি, এখানে ব্যাংকের নাম দিয়েছি, কোন ব্যাংকের মাধ্যমে তারা চালানটা করেছে ওটা সবকিছু আপনি ওটার মধ্যে পাবেন। ওই স্টেটমেন্টটা চালানের যে কপিটা আছে প্রতিষ্ঠান থেকে পাবেন সেটা এখানে বলা থাকবে। আপনি এখানে ব্যাংকের নামটা দিয়ে দিবেন, এখানে রেফারেন্স ডেটটা দরকার নেই, ডেট অফ চালান কত তারিখে চালানটা করছে সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে তারিখটা বসাবেন। ক্লেম অ্যামাউন্ট কত টাকা চালান করেছে ওই টাকাটা এখানে বসাবেন, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে করেছে, ওই ব্যাংকের কোন ব্রাঞ্চে করেছে সেটা এখানে দিবেন, দিয়ে সেভ দিবেন। সেভ দিলে কিন্তু এইভাবে আপনার চালানের একটা রো পড়ে যাবে এখানে। এই দেখেন চালান নাম্বার, ডেট অফ চালান, রেফারেন্স দেই নাই, চালানের অ্যামাউন্ট কত 5000 টাকা, ক্লেম অ্যামাউন্ট কত 5000 টাকা আমি দিয়ে দিলাম। যদি আপনার প্রতি মাস মাসে কেটে থাকে তাহলে প্রতি মাসে কত টাকা করে কাটছে, 500 টাকা 1000 টাকা করে যদি কেটে থাকে তাহলে সেটা আপনি এখানে সবগুলো এখানে অ্যাড করবেন, অ্যাড করে একটা অ্যাড করবেন এখানে, একটা করে টোটাল 12 মাসের জন্য 12টা বসে যাবে। আবার অনেক সময় দেখা যায় কোনো প্রতিষ্ঠান 6 মাসে একবার দিচ্ছে, তো 6 মাসটা একবার দিলে 6 মাসটা এখানে একবার, আর বাকি 6 মাসটা এখানে একবার, দুইবার দিলে হয়ে যাচ্ছে। এই 5000 টাকা এখন দেখেন আপনার ওখানে চলে যাবে। এই যে আমার এখানে যেটা চলে আসছে, আমি এখানে গো টু রিটার্ন দিই, এই দেখেন আমার এখানে চলে আসছে। এই যে আমি এখানে আপডেট করছি 5000 টাকা, এই যে টোটাল টোটাল আমার অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 5000 টাকা, আমাকে 5000 দিতে হবে। তো আমি দিচ্ছি সোর্স ট্যাক্স 5000 টাকা, অর্থাৎ সোর্স থেকে আমার 5000 টাকা দেওয়া হয়ে গেছে। সো আমার আর এখন কোনো টাকা দেওয়া লাগবে না। এই যে দেখেন এখন দেখেন কি দেখাচ্ছে এখানে, ট্যাক্স পেড উইথ রিটার্ন 0, ইনভেস্টমেন্ট চার্জ 0, টোটাল পেমেন্ট 5000 টাকা পেমেন্ট করে ফেলছি অলরেডি। দেখেন এই যে এখানে ফাইনাল পেয়েবল কি দেখাচ্ছে, দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল 5000 টাকা, টোটাল পেমেন্ট 5000 টাকা, আমার 5000 টাকা পেমেন্ট করার কথা ছিল সেটা আমি অলরেডি পেমেন্ট করে ফেলছি। সো আমার রিফান্ডেবল নাই, পেয়েবলও নাই।
জিরো। আমার আর কোনো কিছু আমি গভর্নমেন্টের কাছে পাবো না, গভর্নমেন্ট আমার কাছ থেকে কোনো কিছু পাবে না। আচ্ছা, সো আমার পে নাও হয়ে গেছে। সো আমি এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন দিয়ে দিচ্ছি। এখন দেখেন আপনি যা যা কাজ করেছেন সমস্ত পর্যন্ত এখানে চলে আসছে। আপনি এখান থেকে পুরো জিনিসটি একবার রিভিউ করে নেবেন। রিভিউ করে তারপর আপনি সবার নিচে দেখেন সাবমিট বাটন হচ্ছে, সেটা আপনি সাবমিট করে দেবেন। এই দেখেন সাবমিট রিটার্ন আছে। এখন আপনি যদি এটা সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার রিটার্নটি সাবমিট হয়ে যাবে। তারপর রিটার্ন সাবমিট হয়ে যাওয়ার পর আপনি এই যে ট্যাক্স রেকর্ড থেকে, ট্যাক্স রেকর্ডে এই যে এখানে দেখেন এক্সপ্রেস সার্টিফিকেট, এটাতে যে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন এবং একনোলেজমেন্ট থেকে আপনার এই একনোলেজমেন্টটি আপনি ডাউনলোড করে নেবেন, করে আপনার কাছে রেখে দিবেন। তা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন। আপনার যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে ট্যাক্স রিটার্ন করতে হয়। আপনারা তারপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।